আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম যে অধ্যায়টা আছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ, সেটা নিয়ে তোমাদের আলোচনা করব। এর বেসিকটা আমি আলোচনা করব। আমি বোর্ডে অলরেডি 1 থেকে 13 পর্যন্ত মোটামুটি বাছাই করে যে জিনিসগুলো তোমাদের জানতে হবে বা জানা প্রয়োজন সেই রকম আমি 13টা টপিক এখানে লিখছি। এই 13টা টপিক আমি এট এ গ্লান্স আলোচনা করব। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে, এমনকি যারা বর্তমান 9-এ আছো অর্থাৎ 27 সালে এসএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য অধ্যায়টা গুরুত্বপূর্ণ। কারণ আমাদের 26 সালে যে এসএসসি পরীক্ষাটা হচ্ছে, সে পরীক্ষায় তোমাদের পদার্থবিজ্ঞানের 7টা অধ্যায় থাকবে, তার মধ্যে এই অধ্যায়টাও আছে। তো তোমরা যদি আমার ভিডিওটা কন্টিনিউ করো, তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আমি তাহলে এর পরবর্তী যে কয়েকটা অধ্যায় আছে আমি ধারাবাহিকভাবে আপলোড করার চেষ্টা করব বা করব। তো চলো আলোচনায় আমরা চলে যাই। মূল আলোচনা আমাদের এখানে আমরা প্রথমেই বলছি ভৌত রাশি বা রাশি কাকে বলে, এটা আমাদের একটু জানতে হবে। ভৌত রাশি বা রাশি, তোমরা খাতা কলম নিয়ে বসতে পারো। যদি আমার কথাগুলো তোমাদের বুঝতে পারো তাহলে জিনিসগুলো তোমরা লিখে নিতে পারো। তো ভৌত রাশি বা রাশি কাকে বলে? ভৌত রাশি বা রাশি হলো বাস্তব জগতে বা ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি। তাহলে ভৌত রাশি কাকে বলবো? যে বাস্তব জগতে বা ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই আমরা রাশি বলি বা তাকেই রাশি বলে। রাশির প্রকারভেদ। রাশি এরকম রাশি বাস্তব জগতে যা কিছু পরিমাপ করা যায়, এই রাশিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে রাশির প্রকারভেদ কি? রাশি দুই প্রকার। সেগুলো কি কি? মৌলিক রাশি ও যৌগিক বা লব্ধ রাশি। মৌলিক রাশি কাকে বলবো? যে সকল রাশিকে বিশ্লেষণ করলে বা ভাঙলে ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি পাওয়া যায় না, তাদেরকে আমরা মৌলিক রাশি বলে থাকি বা তাদেরকে মৌলিক রাশি বলে। মৌলিক রাশি কয়টি ও কি কি? পৃথিবীতে এ পর্যন্ত 7টি মৌলিক রাশি আছে। এই 7টি মৌলিক রাশি আমাদের একটু মনে রাখতে হবে। এখানে আমি লিখে রাখছি যে মৌলিক রাশি 7টি। সেটা কি কি? সরণ, সময়, ভর, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এই 7টা মৌলিক রাশি আমাদের মনে রাখতে হবে এবং এদের এককও পাশাপাশি মনে রাখতে হবে। সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড, ভরের একক কিলোগ্রাম, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক কেলভিন, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক মোল। এই এককগুলো আমাদের মনে রাখতে হবে। এখন লব্ধ বা যৌগিক রাশি কাকে বলে? আমরা মৌলিক রাশি একটু আগে শিখছি যে সকল রাশিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই রাশি ছাড়া অন্য রাশি পাওয়া যায় না, তাদেরকে মৌলিক রাশি আমরা বলে থাকি বা তাদেরকে মৌলিক রাশি বলে। লব্ধ বা যৌগিক রাশি হলো যে সকল রাশিকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক রাশি পাওয়া যাবে। যে সকল রাশিকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক রাশি পাওয়া যাবে তাদেরকে লব্ধ বা যৌগিক রাশি বলে। তাহলে যৌগিক রাশি এই 7টা বাদ দিয়ে যত রাশি আমরা পাবো সবই যৌগিক রাশি। এখন তোমাদের অনেক সময় কোশ্চেন আসে যে ত্বরণ, বল, কাজ, ক্ষমতা লব্ধ বা যৌগিক রাশি কেন এগুলো, বা দেখাও যে ত্বরণ, বল, কাজ, ক্ষমতা আর অন্য যে কোনো রাশি দিতে পারে, যেগুলো 7টার মধ্যে যেগুলো থাকবে না সেগুলো আমাদের লব্ধ বা যৌগিক রাশি। সেগুলো যৌগিক রাশি কেন আমাদের ব্যাখ্যা করতে পারে অথবা বলতে পারে, প্রমাণ করে যে ত্বরণ অথবা বল অথবা কাজ অথবা ক্ষমতা লব্ধ রাশি। তাহলে এটা আমরা কিভাবে দেখাবো? এর জন্য আমাদের এই যে সূত্রে এখানে আমি 5টা সূত্র মনে রাখছি। যে বেগকে ভাঙলে কি কি পাওয়া যায়, ত্বরণকে ভাঙলে কি কি পাওয়া যায়, বলকে ভাঙলে আমরা কি কি পাই, কাজকে ভাঙলে আমরা কি কি পাই, ক্ষমতাকে ভাঙলে আমরা কি কি পাই। এই 5টা সূত্র আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। এখন দেখো বলতেছে ত্বরণ যৌগিক রাশি কেন? তাহলে ত্বরণ যৌগিক বা লব্ধ রাশি কেন? আমরা লব্ধ রাশির সঙ্গে একটু আগে আমরা শিখছি যে সকল রাশিকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক রাশি পাওয়া যায় তাদেরকে যৌগিক বা লব্ধ রাশি বলে। তাহলে নিশ্চয়ই ত্বরণকে ভাঙলে বা বলকে ভাঙলে বা কাজকে ভাঙলে বা ক্ষমতাকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক রাশি পাওয়া যাবে। তাহলে কিভাবে ভাঙতে হবে দেখো, এটার আনসার তোমরা কিভাবে করবে এটা আমি একটু বোর্ডে দেখাচ্ছি। আমরা ত্বরণকে নিয়ে দেখাচ্ছি। ত্বরণের দেখো সূত্র আমি লিখে রাখছি। ত্বরণকে দেখা যায় বেগ বাই সময়। ত্বরণ সমান সমান আমরা লিখতে পারি বেগ বাই সময়। তাহলে এই 7টা মৌলিক রাশির দিকে যদি আমরা তাকাই, দেখো নিচে আমাদের সময় আছে, এই 7টার মধ্যে সময় আছে, তার মানে সময়কে ভাঙা যাবে না। বেগ কিন্তু এই 7টার মধ্যে নাই,
তাহলে যে 7টার মধ্যে নাই তাকে কিন্তু আমরা ভাঙতে পারবো, অর্থাৎ আমরা বেগটাকে ভেঙে লিখতে পারবো। বেগটাকে ভাঙলে আবার কি পাওয়া যাবে? সরণ বাই সময়, সরণ ডিভাইডেড সময়। তাহলে এবার ভগ্নাংশ যদি গুণন আকারে থাকে, উপরে উপরে গুণন হয়, নিচে নিচে গুণন হয়, তাহলে উপরে আমাদের সরণ হবে আর নিচে সময় লিখে স্কোয়ার হবে। তাহলে এই যে ত্বরণ লব্ধ বা যৌগিক রাশি কেন, বা দেখাও যে ত্বরণ একটি লব্ধ রাশি বা যৌগিক রাশি, এর ব্যাখ্যাটা আমরা কি দেবো? এভাবে ভেঙে ফেলবো। যেহেতু ত্বরণকে ভাঙলে আমরা দুইটা মৌলিক রাশি পেলাম, এই সরণও কিন্তু আমাদের এই 7টার মধ্যে আছে, আবার সময়ও কিন্তু এই 7টার মধ্যে আছে, অর্থাৎ ত্বরণকে ভাঙলে দুটি মৌলিক রাশি পাওয়া যায়, বিধায় ত্বরণ একটি লব্ধ বা যৌগিক রাশি। অনুরূপভাবে আমরা যদি বলকে ভাঙি, দেখো বলকে যদি আমরা ভাঙি তাহলে বল সমান আবার কি লেখা? বল সমান আবার আমরা লিখতে পারি ভর গুণন ত্বরণ। তাহলে এই দুটা আমরা যদি দেখি যে মৌলিক রাশির মধ্যে আছে কিনা, আমাদের ভরটা কিন্তু মৌলিক রাশির মধ্যে আছে, যেটা মৌলিক রাশির মধ্যে পেয়ে যাব তাকে কিন্তু আর ভাঙা যাবে না, অর্থাৎ ভরকে আমরা এই অবস্থায় রাখবো। আর ত্বরণকে কিন্তু আমরা যে এখানে ভাঙছিলাম, উপরেই আমরা ত্বরণকে ভাঙছি, এই ত্বরণকে তোমরা যদি ধারাবাহিকভাবে ভাঙতে থাকো তাহলে কিন্তু পাবা সরণ ডিভাইডেড সময়ের উপরে স্কোয়ার। তাহলে এটাকে আমরা এভাবে রাখতে পারি, অথবা ভরকে আমরা জানি পাশে থাকলে সেটা সবসময় উপরে যায়, ভর গুণন সরণ এবং সময় স্কোয়ার। দেখো বলকে ভাঙলে আমরা কিন্তু ভর পেলাম, যা একটি মৌলিক রাশি। দেখো এই 7টার মধ্যে ভর আছে, সরণ আমাদের আছে এবং সময় আছে। তাহলে বলকে ভাঙলে কিন্তু আমরা 3টি মৌলিক রাশিকে পেয়ে গেলাম, অর্থাৎ এই কারণে বল একটি লব্ধ রাশি বা যৌগিক রাশি। অনুরূপভাবে কাজকে যদি ভাঙো, ক্ষমতাকে যদি ভাঙো, তাহলে দেখবা যে আমরা দুই বা ততোধিক মৌলিক রাশি এভাবে পাবো। এই জন্য এই রাশিগুলোকে লব্ধ বা যৌগিক রাশি বলা হয়। এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের সচরাচর থাকে, তো আশা করি আমার আলোচনা থেকে তোমরা এটা ক্লিয়ার বা বুঝতে পেরেছো। এরপর মৌলিক ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য। তাহলে প্রথম পার্থক্যটাই সংজ্ঞা। মৌলিক রাশি কাকে বলে আমরা জানি, আগেই বলছি, যে সকল রাশিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি পাওয়া যায় না, তাদেরকে মৌলিক রাশি বলে থাকি। আর যে সকল রাশিকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক রাশি পাওয়া যায়, যে সকল রাশিকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক রাশি পাওয়া যায়, তাদেরকে আমরা যৌগিক বা লব্ধ রাশি বলি। সংজ্ঞা দিলাম, পরে উদাহরণ হিসেবে আমরা দিলাম। উদাহরণ হিসেবে আমরা দেব মৌলিক রাশির 2-3টা উদাহরণ দেব, যেমন সরণ, সময়, ভর, এরকম। আর যৌগিক রাশির উদাহরণ আমরা দেব বল, বেগ, ত্বরণ, এরকম কয়েকটা উদাহরণ দিয়ে দিলাম। এইভাবে আমরা 2-3টা পার্থক্য, 2 মার্কের জন্য থাকবে, 2টা পার্থক্য দেখালে এনাফ। এখন মাত্রা কি? মাত্রা হলো ভৌত রাশিতে বা রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে। রাশিতে আমরা যে রাশির সংজ্ঞাটা যখন আমরা পড়ছিলাম, ভৌত রাশি বা রাশি, তখন বলছিলাম যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। আমরা ভৌত জগতে পরিমাপ করা যায় এই ধরনের রাশিকে 2 ভাগে ভাগ করছিলাম, একটা মৌলিক রাশি, একটা যৌগিক রাশি। ত্বরণের মাত্রা আমাদের কি হবে? আমাদের মনে রাখতে হবে যে সরণের মাত্রা সবসময় এল, সরণের মাত্রা ক্যাপিটাল এল, সময়ের মাত্রা আমাদের ক্যাপিটাল টি, এবং ভরের মাত্রা আমাদের বড় হাতের এম। তাহলে রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচক মানে মাত্রা মৌলিক রাশির সূচক হলো পাওয়ার। তাহলে আমরা যদি এখানে ইটা দেখতে চাই, ত্বরণের মাত্রাটা দেখতে চাই, দেখো সরণের জন্য আমরা কি মাত্রা? এল, এবং সময়ের জন্য কি? টি, তার উপর স্কোয়ার আছে। তাহলে এখানে আমরা যদি টিটাকে এল এর সাথে গুণন আকারে দেখাই, তাহলে টির পরটাকে ইনভার্স বা মাইনাস আকারে দিতে হবে। তাহলে এটাই ত্বরণের মাত্রা। ত্বরণের মাত্রা যখন লিখবো তখন ত্বরণটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ত্বরণের মাত্রা নির্দেশ করতেছে। এখন যদি বলের মাত্রা অনুরূপভাবে আমাদের নির্ণয় করতে বলে, তাহলে বলছি কি রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে। তাহলে এই রাশিকে ভাঙলে আমরা মৌলিক রাশি এটা পাবো। এখন এর সূচক, এর প্রতীক আমরা সব ভরের জন্য বড় হাতের এম, সরণের জন্য এল, সময়ের জন্য টি, তার উপর স্কোয়ার। এখন যদি সবগুলো অংশকে আমরা গুণন আকারে দেখাতে চাই, এম এল তো গুণন আকারে আছে, টি কে গুণন আকারে দেখাতে চাইলে আমাদের
পাওয়ারটা মাইনাস ইনভার্স হয়ে যাবে। নিচের কোনো কিছুকে যদি আমরা উপরের গুলোর সাথে গুণন আকারে দেখাই, তাহলে নিচেরটার সাথে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটার আগে মাইনাস দিলে নিচের অংশটাকে উপরের অংশের সাথে গুণ আকারে আমরা দেখাতে পারি। এটা তোমরা মনে রাখো। তাহলে আমরা মাত্রা কি, ত্বরণ, বল, কাজের মাত্রা নির্ণয় করো। আমরা ত্বরণ এবং বলের মাত্রাটা এখানে আগেই আলোচনা করা ছিল। আমরা ভাঙছিলাম যেটা কেন লব্ধ রাশি বা কেন যৌগিক রাশি ত্বরণটা, কেন বল যৌগিক রাশি বা লব্ধ রাশি, সেই ভাঙা অংশকে কাজে লাগিয়ে তোমরা এভাবে আগে ভাঙবে। ভাঙার পরে এই যে তিনটা দিয়ে সবগুলো মাত্রা বের হয়ে যাবে। আমরা সরণের জন্য বড় হাতের এল কে মনে রাখবো, ত্বরণের ভরের সময়ের জন্য আমরা বড় হাতের টি কে মনে রাখবো, ভরের জন্য আমরা বড় হাতের এম কে মনে রাখবো। এই প্রতীক তিনটা মনে রাখবো। আমরা যখন যে রাশিটাকে আমরা বিশ্লেষণ করব, আমরা এই তিনটা রাশির মধ্যেই আসলে সীমাবদ্ধ ম্যাক্সিমাম থাকে। এবং হয়তো এখানে পাওয়ারের কম বেশি হবে, এখানে সরণের উপর স্কোয়ার হবে, অনেক সময় শুধু একা থাকবে বা সময়ের উপর কিউব হতে পারে। এরকম শুধু তোমার ঘাত বা সূচক চেঞ্জ হবে। মূলত এই তিনটা অংশই যে লব্ধ রাশিকে আমরা ভাঙবো, এই তিনটাই মূলত ঘুরে ফিরে আমরা পাবো। তো আশা করি এতটুকু আলোচনা তোমরা বুঝতে পেরেছো। আমরা আলোচনা করছি। এরপর আমাদের আলোচ্য বিষয় হলো ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবকটা কি? ভার্নিয়ার ধ্রুবক আসলে স্লাইড ক্যালিপার্স নামে, তোমাদের মূল বই তোমরা যদি পড়ো দেখবা যে স্লাইড ক্যালিপার্স নামে একটা যন্ত্র আছে। সেই স্লাইড ক্যালিপার্সের যন্ত্রটাতে একটা প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেল, দুটো স্কেল থাকে। প্রধান স্কেলটার উপর দিয়ে ভার্নিয়ার স্কেল থাকে। ভার্নিয়ার স্কেলটাকে আমরা ডানে বামে সরাতে পারি বা মুভ করানো যায় ভার্নিয়ার স্কেলটাকে। তো ভার্নিয়ার ধ্রুবকটা আসলে আমরা যদি একটু আলাদা আলাদা করে আমরা প্রধান স্কেলটা একটু আকারে বড় হয় এবং যার ঘরগুলো তুলনামূলকভাবে একটু বড় বড় থাকে। তাহলে ভার্নিয়ার স্কেলটা এর গার সাথে থাকে এবং অপেক্ষাকৃত চিকন হয় এবং এর ঘরগুলো পরিমাণে ছোট থাকে। তো যাই হোক, এটাকে যদি আমরা প্রধান স্কেল মনে করে থাকি, স্কেল, আর এটাকে আমরা ভার্নিয়ার স্কেল মনে করছি, তাহলে ভার্নিয়ার ধ্রুবক আসলে এই দুটো স্কেলের একটা ঘরকে তুলনা করলে এই স্কেলের মানে স্লাইড ক্যালিপার্সে যে দুটো স্কেল থাকে, একটা হলো প্রধান স্কেল, একটা ভার্নিয়ার স্কেল। এই প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেলের একটা ঘর তুলনা করে আসলে ভার্নিয়ার ধ্রুবক পাওয়া যায়। অর্থাৎ সংজ্ঞাটা হলো যে ভার্নিয়ার ধ্রুবক বলতে কি বুঝো বা ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, তাহলে আমরা সংজ্ঞাটা দিব প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে কতটুকু বড়। অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে কতটুকু ছোট, তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে। অর্থাৎ এটা যদি আমাদের 1 মিলিমিটার হয় আর এই ক্ষুদ্রতম এক ঘরটা যদি আমাদের 0.95 মিলিমিটার হয়, তাহলে ভার্নিয়ার ধ্রুবক আসলে কি হবে? ভার্নিয়ার ধ্রুবক আমরা বলছি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, সেটা কত? এখানে আমরা লিখছি 1 মিলিমিটার, আমরা এককটা পরে লিখতেছি। এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মনে করলাম আমরা 0.95। দুটো এককই মিলিমিটারে ছিল, তাহলে আমরা এককটা লাস্টে লিখলাম। এটা তাহলে বিয়োগ করলে আমরা 0.5 মিলিমিটার পাবো। অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের পরিমাণ থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের পরিমাণকে বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটাই ভার্নিয়ার ধ্রুবক। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে দিব? যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর যতটুকু ছোট তাকেই ভার্নিয়ার ধ্রুবক বলে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা, মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট, সি দ্বারা কনস্ট্যান্ট, এটাকে বোঝানো হয়, ভিসি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভার্নিয়ার ধ্রুবক, এখন ভার্নিয়ার ধ্রুবক
আবার অনেক সময় তোমাদের কোশ্চেন থাকে যে ভার্নিয়ার ধ্রুবক জিরো, মানে একটা মান দেওয়া থাকে যে এত মিলিমিটার বলতে, এখানে যেমন 0.05 মিলিমিটার বলতে কি বুঝো, তাহলে আমরা কি বলবো, যেহেতু সংজ্ঞাটা থেকে কিন্তু কি বুঝো সেই আনসারটা চলে আসবে। তাহলে আমরা সংজ্ঞাটা আগে দিয়ে নিব যে আমরা জানি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে কতটুকু ছোট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে। তাহলে ভার্নিয়ার ধ্রুবক 0.5 বলতে বোঝায় প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর 0.05 মিলিমিটার ছোট। এখন যদি 0.05 মিলিমিটারের জায়গায় অন্য কোনো সংখ্যা দেয় তাহলে আমরা ওই কথাটাই বলবো, যে সংখ্যা দিবে এখানে ধরো পয়েন্ট না দিয়ে 5 মিলিমিটার দিয়ে দিল, বোঝানোর জন্য বলছি, যে কোনো কোশ্চেন। তাহলে আমার যদি সংজ্ঞাটা জানা থাকে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর কতটুকু ছোট, সেই পরিমাণকেই আমরা ভার্নিয়ার ধ্রুবক বলে থাকি। তাহলে এখানে যে সংখ্যাটা দিবে তাহলে আমরা বলবো কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর 5 মিলিমিটার ছোট। যে সংখ্যাটা যদি বলে ভার্নিয়ার ধ্রুবক অন্য একটা 10 বলতে কি বুঝো, 10 মিলিমিটার বলতে কি বুঝো, তাহলে আমরা কি বলবো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ 10 মিলিমিটার ছোট, এটাই বোঝায় এই কথাটা দ্বারা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেই আবার আমরা দেখতে পাচ্ছি পিস নামে একটা কথা। তাহলে এখন দেখো 10 নাম্বার পয়েন্টটাতে আমি লিখে রাখছি পিস কাকে বলে। পিস কাকে বলে এই সংজ্ঞাটা দেওয়ার জন্য আমাদের একটা যন্ত্র, আমরা যেমন ভার্নিয়ার ধ্রুবকের ক্ষেত্রে স্লাইড ক্যালিপাস একটা যন্ত্রের নাম শুনছিলাম, যে যন্ত্রে আমাদের দুইটা স্কেল থাকে, একটা হলো প্রধান স্কেল আর একটা ছিল ভার্নিয়ার স্কেল। অনুরূপভাবে ক্রুগজ একটা যন্ত্র, সেই ক্রুগজ যন্ত্রে আমি এভাবে একটু আঁকায় তোমাদের বোঝানোর বা দেখানোর চেষ্টা করছি। আসলে ক্রুগজের মাথায় একটা এরকম কলমের মাথায় যেমন হেড আছে, এই কলমের মাথাটাকে আমরা হেড বলি, তেমনি ক্রুগজের এক প্রান্তে যে মাথাটা আছে এই মাথাটাকে আমরা টুপি বলে থাকি। এই টুপি সাথে আমাদের এই পিস কাকে বলে এটা সম্পর্ক। তাহলে আমরা কি বলবো, ক্রুগজের টুপিকে একবার মানে কি, ধরো আমাদের এখান থেকে ঘোরানো আমরা শুরু করছি, এই পুরো ঘুরে যদি আমরা আবার এখানে আসি তাহলে যেটা বললাম যে ক্রুগজের টুপিকে ধরো এখান থেকে এখানে আছে টুপিটার মাথা, তো সম্পূর্ণ যদি একবার ঘুরাইয়া আবার আগের অবস্থানে নিয়ে আসি তার মানে টুপিকে একবার ঘুরালাম। এই টুপিটাকে কলমের হেড যেভাবে ঘুরিয়ে আমি তোমাদের দেখালাম, এই টুপিটাকে সম্পূর্ণ একবার ঘুরালে মানে যে অবস্থানে ছিল ঘুরিয়ে আবার সেই অবস্থানে নিয়ে আসলে এই যে লাল এটা রৈখিক স্কেল, এই স্কেলটা ভিতরের দিকে মানে প্রবেশ করবে অথবা বাইরের দিকে বের হয়ে আসবে। অর্থাৎ আমরা পিচের সংজ্ঞাটা বলবো যে ক্রুগজের টুপিকে সম্পূর্ণ একবার ঘুরালে রৈখিক স্কেল এটা যদি ভিতরে প্রবেশ করানো থাকে তাহলে ও বাইরে বের হয়ে আসবে, আরো যদি মাঝামাঝিতে থাকে তাহলে একদিকে ঘুরালে ও বাইরের দিকে আরো বের হয়ে আসবে, অথবা উল্টো দিকে ঘুরালে ও ভিতরের দিকে কিন্তু প্রবেশ করবে। অর্থাৎ ক্রুগজের টুপিকে সম্পূর্ণ একবার ঘুরালে রৈখিক স্কেল ডানে বা বামে যতটুকু সরে যায় তাকেই পিচ বলে। তাহলে কি বললাম যে ক্রুগজ এই যন্ত্রটার নাম কি, ক্রুগজের টুপিকে একবার ঘুরালে, একবার বলতে যে অবস্থানে ছিল ঘুরায় যদি আবার সেই অবস্থানে নিয়ে আসি সেটাকে বলি আমরা একবার ঘুরানো। সেই একবার ঘুরালে এই রৈখিক স্কেলটা ডানে বা বামে যতটুকু সরে যাবে তার পরিমাণকে আমরা পিচ বলি বা পিচ বলবো। তাহলে পিচের সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। পিচ 0.02 মিলিমিটার বলতে কি বুঝো, অর্থাৎ ক্রুগজের টুপিকে সম্পূর্ণ একবার ঘুরালে রৈখিক স্কেল ডানে বা বামে 0.02 মিলিমিটার পরিমাণ সরে যায়। তাহলে কি বললাম যে পিচ 0.02 মিলিমিটার বলতে কি বুঝো যদি কোশ্চেনে থাকে বা অন্য কোনো সংখ্যা যে সংখ্যায় থাকুক না কেন, তাহলে আমাদের মূল কথাটা থাকবে যে আমরা জানি যে ক্রুগজের টুপিকে সম্পূর্ণ একবার ঘুরালে রৈখিক স্কেল ডানে বা বামে যতটুকু সরে যায় তার পরিমাণকে আমরা পিচ বলে থাকি। সুতরাং পিচ 0.02 মিলিমিটার বলতে বোঝায় ক্রুগজের টুপিকে সম্পূর্ণ একবার ঘুরালে রৈখিক স্কেলটা ডানে বা বামে 0.02 মিলিমিটার সরে যায়। এটাই আমরা পিচের সংজ্ঞা হিসেবে জেনে থাকি বা জানবো। পিচ গেল, পিচ এই সংখ্যা না দিয়ে অন্য কোনো সংখ্যা বললে একইভাবে যে ক্রুগজের টুপিকে সম্পূর্ণ একবার ঘুরালে যে সংখ্যা থাকবে সেই পরিমাণ ডানে বা বামে সরে যাবে, এটা বলতে বোঝায়।
আচ্ছা, লঘিষ্ঠ গণন, এই যে আমরা ক্রুগজের টুপিকে ঘুরালাম, এই টুপি ক্রুগজের এই টুপি পাশ দিয়ে সংখ্যা লেখা থাকবে। অর্থাৎ ক্রুগজের টুপিটা এরকম বৃত্তাকার পথ যে ঘুরে আসবে, এখানে হয়তো 0 লেখা আছে, এখানে 1 লেখা আছে, এখানে 2 লেখা আছে, এখানে 3 লেখা আছে, এইভাবে 50 পর্যন্ত লেখা থাকতে পারে বা থাকবে। তাহলে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক বলতে কি বুঝবো? এই যে টুপিকে ঘুরিয়ে, মানে আগে বলছিলাম কি সম্পূর্ণ ঘুরাতে হবে, 0 থেকে ঘুরে আবার 0-তে আসলে সেটাকে বলছিলাম আমরা পিস। আর লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক বলতে আমরা বুঝবো যে ক্রুগজের টুপিকে এক ভাগ, মানে 0 থেকে 1 পর্যন্ত বা 1 থেকে 2 পর্যন্ত বা 2 থেকে 3 পর্যন্ত যেখানে থাকবে এক ভাগ, মাত্র এক ভাগ ঘুরালে, ক্রুগজের টুপিকে এক ভাগ ঘুরালে রৈখিক স্কেল ডানে বা বামে যতটুকু সরে যায় সেই পরিমাণটাকেই আমরা লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক বলে থাকি। আমার কথা কি বুঝতে পেরেছো? পিস এবং লঘিষ্ঠ গণনের মধ্যে পার্থক্যটা, পিসে হলো এখানে যতগুলো ঘর কাটা থাকবে টুপির পাশ দিয়ে, 0 থেকে 50টা ঘর যদি কাটা থাকে ছোট ছোট করে, তাহলে 0 থেকে 50টা ঘর ঘুরে আবার 0-তে আসলে এটাকে একবার ঘোরা বলি। আর এক ভাগ ঘোরা বলতে আমরা 0 থেকে 1 হতে পারে, 1 থেকে 2 হতে পারে, 2 থেকে 3 হতে পারে, এভাবে যদি 50 থাকে তাহলে 49 থেকে 50 হতে পারে। অর্থাৎ ক্রুগজের টুপিকে মাত্র এক ভাগ ঘুরালে রৈখিক স্কেল ডানে বা বামে যতটুকু সরে যায় তাকেই আমরা লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক বলে থাকি। তাহলে গেল ন্যূনাঙ্ক। এখন ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার বলতে কি বুঝো? বলো যে আমরা সংজ্ঞা আগে লিখবো যে আমরা জানি ক্রুগজের টুপিকে এক ভাগ ঘুরালে রৈখিক স্কেল ডানে বা বামে যতটুকু সরে যায় তাকেই লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক বলে। অতএব লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক 0.01 মিলিমিটার বলতে বোঝায় ক্রুগজের টুপিকে এক ভাগ ঘুরালে রৈখিক স্কেল ডানে বা বামে 0.01 মিলিমিটার সরে যায়। অ্যান্সার শেষ। এখন যদি এখানে অন্য সংখ্যা দেয় তাহলে এইভাবে অন্য সংখ্যা যেটা দিবে সেটার কথা আমরা বলে দেব। তাহলে আমাদের লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক কি সেটা আমরা জেনে গেলাম। এখন ভার্নিয়ার সমাপতন, ভার্নিয়ার স্কেলে আমরা যে দুটো স্কেল, প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেল আমরা আঁকানোর চেষ্টা করছিলাম, আমরা একটু আবার আঁকি। আমরা এমনি বোঝার জন্য একটু আগাচ্ছি। ভার্নিয়ার সমাপতন কি তার আগে একটু জানা লাগবে। ভার্নিয়ার সমাপতন হলো ভার্নিয়ার স্কেলের কোন দাগ যদি প্রধান স্কেলের কোন দাগের সাথে পুরোপুরি মিলে যায় বা প্রধান স্কেলের কোন দাগের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে, তাহলে ভার্নিয়ার স্কেলের যে দাগটা প্রধান স্কেলের কোন একটি দাগের সাথে পুরোপুরি মিলে গেছে বা সবচেয়ে কাছাকাছি, সবসময় মিলে যাবে এমন না, মিলে নাও যেতে পারে, তবে সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে, সেই দাগটা ভার্নিয়ার স্কেলের কয় নাম্বার দাগ সেই পরিমাণটাকেই আমরা ভার্নিয়ার সমাপতন বলে থাকি। অর্থাৎ ভার্নিয়ার সমাপতন বলতে আমরা কি বুঝবো? যে প্রধান ভার্নিয়ার স্কেলের যে দাগটি প্রধান স্কেলের কোন একটি দাগের সাথে পুরোপুরি মিলে যায় বা সবচেয়ে কাছাকাছি অবস্থান করে, ভার্নিয়ার স্কেলের সেই দাগটির পাঠকেই, সেই দাগের পাঠকেই আমরা ভার্নিয়ার সমাপতন বলে থাকি। তাহলে ভার্নিয়ার সমাপতন 6 বলতে কি বোঝায়? ভার্নিয়ার সমাপতন 6 বলতে বোঝায় মূলত যে ভার্নিয়ার স্কেলের 6 নাম্বার দাগটা প্রধান স্কেলের যে একটা দাগের সাথে মিলে গেছে বা সবচেয়ে কাছাকাছি অবস্থান করতেছে, এটাই ভার্নিয়ার সমাপতন 6 বলতে বোঝায়। তাহলে আমরা কি বলবো? যে ভার্নিয়ার সমাপতন 6 বলতে বোঝা যাচ্ছে ভার্নিয়ার স্কেলের 6 নাম্বার দাগ প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে গেছে বা সবচেয়ে কাছাকাছি অবস্থান করতেছে। অ্যান্সার শেষ। মোটামুটি আমাদের এই অধ্যায়ে যে বেসিক আলোচনা, যে জিনিসগুলো আমাদের জানার বা বোঝার প্রয়োজন, আমার মনে হয়েছে এতটুকু জানলে তোমরা এই অধ্যায়ে
খুঁটিনাটি কোশ্চেন গুলো যদি আমার কথাগুলো বুঝে থাকো আর তোমরা নিজেরা একটু বইটা আবার খুলে পড়ো, তাহলে আমার কথাগুলোর সাথে তোমাদের পড়াগুলো মিলে যাবে বা অনেকটা তোমাদের পড়াটা সহজ হয়ে যাবে আমি মনে করছি। এখন বিচার করার দায়িত্ব তোমাদের। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এটা আমি জাস্ট থিওরিটিক্যাল আলোচনা করলাম। এরপরে যদি তোমরা চাও আমি এই অধ্যায়ের কি টাইপস এর ম্যাথ আসে সেই ম্যাথ গুলো আমি তোমাদের সমাধান দিব। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বলতে পারো, আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে আমি পদার্থবিজ্ঞানের যে বাকি যে তোমাদের বিশেষ করে 26 সালে যে 7টা অধ্যায় আছে 26 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য, প্রথম অধ্যায়টা আমি বেসিকটা মোটামুটি আলোচনা করার চেষ্টা করছি। এরপর যদি তোমাদের এর বাইরেও কিছু জানার বা বোঝার প্রয়োজন মনে করো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি নেক্সট ভিডিওতে সেগুলো তোমাদের সমাধান বা আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।